দিনের মধ্যে ইসি গঠন, প্রয়োজনীয় সংস্কার, শেষে হবে ভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, ভারতের কাছে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে ব্যাপক তোড়জোড়, নতুন আইপিও আনতে কাজ করছে বিএসইসি। বাড়তি সুবিধা দিয়ে হলেও ভালো কোম্পানি আনার বিকল্প নেই বলছে আইসিবি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে, প্রয়োজনীয় সংস্কার শেষে হবে ভোট। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে জানিয়ে বলেন, জুলাই হত্যাসহ বিচার হবে 15 বছরের সব অপকর্মের। আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে। এর ফলে সাংবৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব, কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে, একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5 মিলিয়ন মার্কিন ডলারের একটি বরাদ্দ প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে বিশ্ব ব্যাংকে পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি, সকল প্রকার সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আপনাদেরকে একটা মজবুত অর্থনীতি দিয়ে যাব। এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে, তার জন্য সর্বমুহূর্তে প্রস্তুত থাকুন। নিত্যপণ্যের দাম কমানো সহ দুর্নীতিবাজদের গ্রেফতার ও পাচারের অর্থ ফেরানোর দাবি সাধারণ মানুষের। সুষ্ঠু নির্বাচন সহ প্রশাসন ও বিচার ব্যবস্থার সংস্কারও চান তারা। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বলেন, শুধু শেখ হাসিনাকে নয়, দেশবিরোধী সব নেতাকে ফিরিয়ে বিচার করতে হবে। প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা 1600 গুমের তথ্য পেয়েছেন। অন্তর্বর্তী সরকার গঠনের 100তম দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্যা পরবর্তী সময়ে বাজারে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। পাড়া মহল্লা, চায়ের দোকানে সবার চোখ টেলিভিশনের পর্দায়। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে নিত্যপণ্য সহ জ্বালানি তেলের দাম কমাতে সরকারের উদ্যোগকে স্বাগত জানান সাধারণ মানুষ। বলেন, বাজার নিয়ন্ত্রণে আরও কঠোর হতে হবে। টাকা তো আমাদের পকেটে কম, বাজার যাই যে দাম বেশি। আমরা গরিব যারা আছি, একটা কিনে আর একটা কিনি না। কম দামের জিনিস হইলে এটা কিনে খাওয়া যায়। তেলের দাম না কমে তাহলে গাড়ি ঘোড়া দিয়ে চলা, এটা এগুলো বাড়ি যায় না। কমলে তো বাস ভাড়া কমবো, তারপরে জিনিসপাতি দামও ওটার সাথে জড়িত। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য প্রসঙ্গে তারা বলেন, তড়িঘড়ি নয়, নির্বাচনের আগে দেশের প্রশাসন ও বিচার ব্যবস্থাকে সংস্কার করতে হবে। আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো, জালিয়াতি যে না হয়। সুষ্ঠুভাবে নির্বাচন হলে জানে জনগণ ভোট দিতে পারে। হয়রানি এখনো মানুষ ওরকম হচ্ছে, আশা করি এই হয়রানিটা যাতে না হয়। আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। শুধু শেখ হাসিনাকে নয়, দেশবিরোধী সব নেতাকে ফিরিয়ে বিচারের দাবিও জানান অনেকে। দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্ত
দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি তাদের। আমাদের সবাই মনে চাওয়া এটা যে এটা উপযুক্ত আইনের শাসন থাকতে হবে। যদি উনাগো শাসন যদি না বিচার যদি না হয় তাহলে বাংলাদেশ দীর্ঘ পিছিয়ে চলে যাবে। সাধারণ মানুষ যারা আছে তারা যেন সব জায়গায় গিয়ে, গ্রামে উপশহরে সব জায়গায় গিয়ে তারা যেন সঠিক ন্যায্য বিচারটা যেন পায়। পাচারের অর্থ দেশে ফেরাতে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন সাধারণ মানুষ। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। আগামী 3 মাসের মধ্যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারে গঠিত কমিশনগুলো রিপোর্ট দিতে পারবে। তাদের পরামর্শ অনুযায়ী সংস্কার করে নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে রোববার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ছিল অন্তর্বর্তীকালীন সরকার, দায়িত্ব নেয়ার পর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় বর্তমান সরকারকে। রোববার সকালে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেয়া 100 দিনের কার্যক্রম উপস্থাপন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 3 মাসের মধ্যে রাষ্ট্র সংস্কার কাজে গঠিত কমিশনগুলোর রিপোর্টের উপর ভিত্তি করে নির্বাচন দেয়া হবে। রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে আপনারা জানেন 10টি কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনগুলোর সাথে প্রায় নিয়মিতই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা স্টেক হোল্ডার আছেন অন্যান্য তারা কিন্তু নিয়মিত বসছেন। আমরা আশা করি যে গিভেন টাইমলাইনের মধ্যে 3 মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে। সংস্কারের পরে নির্বাচন, এটা তো আমরা বারবার বলছি। সরকারের বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বলে দাবি তার। 3 মাস আগে আমরা কোন অবস্থায় ছিলাম এবং আজকে কোন অবস্থায় আছি, যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে যে পরিস্থিতিতে আমরা আসলে সরকারের দায়িত্ব পেয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভঙ্গুর অবস্থায়, পলাতক অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে। ক্রীড়া সংস্থাগুলোর সংস্কার করা হচ্ছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, যত বড় ফেডারেশন হোক না কেন দুর্নীতির ব্যাপারে ছাড় দেবে না মন্ত্রণালয়। নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি। বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে এবং সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। গত 100 দিনে অন্তর্বর্তী সরকার 86,000-এর বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বলেও জানান তিনি। আমাদের এই তরুণ প্রজন্ম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের বৈঠকে এমন প্রত্যাশার কথা জানানো হয়। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে সরকার রূপরেখা দেবে বলে আশা করেন তিনি। তবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারে কোনো রাজনৈতিক অভিলাষ নেই। সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে হস্তান্তর করা হবে ক্ষমতা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাজ্যের প্রথম কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সফর করছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ক্যাথরিন ওয়েস্টকে জানান, গত 16 বছরে দুর্নীতিবাজ রাজনীতিবিদ, অলিগার্ক এবং আমলাদের দ্বারা পাচার হওয়া অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্য সরকার বাংলাদেশকে সহায়তা করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থনের কথা জানান ব্রিটিশ প্রতিমন্ত্রী। এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ক্যাথরিন ওয়েস্ট। ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। সাংবাদিকদের ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূসের সরকার রূপরেখা ঘোষণা করবে বলে আশাবাদী ব্রিটেন। রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে বলেও প্রত্যাশা করে যুক্তরাজ্য। I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh. We expect Professor Yunus to lay out his vision for how that will unfold, and the UK will seek to support the people of Bangladesh as they move forward in the next phase. এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহ রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে ব্রিটিশ প্রতিমন্ত্রীকে। তারা জানতে চেয়েছে যে কিভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই।
এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাজ্য $10 মিলিয়ন সহায়তা দেবে বলেও জানানো হয়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করলে যে দেশে ফ্যাসিবাদ শেষ হয়ে যাবে এর কোনো গ্যারান্টি নেই। রোববার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভায় কথা বলেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। ফ্যাসিবাদ কায়েমে ভারতের ষড়যন্ত্রের সমালোচনা করে তিনি বলেন, বিপ্লবী চেতনা ধরে রেখে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন ঘোষণার তাগিদ দেন ডক্টর মাহমুদুর রহমান। 2013 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে একটি চরম অত্যাচারী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দিতে পেরেছিল এবং তারা এটা পেরেছিল কারণ তাদেরকে সহায়তা করেছিল সম্পূর্ণভাবে ভারত। ওই সমস্যার সমাধান করতে হলে আমাদের বিপ্লবের স্পিরিট নিয়ে আমাদের লড়াইটা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশে যাতে আবার কখনো কোনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে তার জন্য লড়াই করা। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে প্রায় 2,85,000 কোটি টাকা। খেলাপি গ্রাহকদের কাছে অর্থ আটকে থাকায় নিজের জমানো টাকা নিতে গিয়ে ব্যাংকে থেকে খালি হাতে ফিরছেন অনেক গ্রাহক। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ আদায়ে কঠোর না হলে কাটবে না সংকট। ব্যাংকে টাকা তুলতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে অনেক গ্রাহককে। খেলাপি ঋণের ভার ও তারল্য সংকটের ফলে এমন পরিস্থিতি জানাচ্ছেন ব্যাংকাররা। এখন ঘুরতেছি, এখন আমার টাকাও দেয় না, আমি যাইতেও পারি না। আমাদের দরকার, কিন্তু আমরা টাকা ওইভাবে পাচ্ছি না। আমাদের ডিপোজিটররা ওনার টাকার মায়ার কারণে ওনার টাকা উনি চাইতে পারেন, কিন্তু উনি অ্যাডভান্স চাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে 2,84,977 কোটি টাকা, যা মোট ঋণের প্রায় 17%। সবচেয়ে বেশি খেলাপি বেসরকারি ব্যাংকগুলোতে। এরপরই তালিকায় আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। বিশেষায়িত ও বিদেশি ব্যাংকগুলোর খেলাপির পরিমাণ তুলনামূলক কম। লুটপাট বন্ধে বাংলাদেশ ব্যাংকের দুর্বল অবস্থানের কারণেই এমন বিপর্যয় বলছেন ব্যাংক মালিকরা। সংকুচিত মুদ্রানীতি ফলো করে মানি সাপ্লাই বাড়াবো না, ওই এক রাস্তা যদি বসে থাকে IMF এর ফর্মুলা নিয়ে দেশকে আরো বিপদে ফেলাইব। ডিপোজিটরের যে আস্থা ওইটাকে প্রতিষ্ঠিত করতে হবে। ওইটা যে পর্যন্ত না প্রতিষ্ঠিত হবে সে পর্যন্ত আপনি ব্যাংক ইমপ্রুভ করতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আগে 6 মাস কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তা খেলাপি হতো। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সেটি কমিয়ে 3 মাস করায় জুনের তুলনায় সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়েছে। মেয়াদি ঋণ 3 মাস থাকলে এটা এখন ক্লাসিফাইড হয়ে যাবে। এটা একটা অন্যতম কারণ যে এই সংজ্ঞার কারণে খেলাপি ঋণ বেশ কিছুটা বেড়ে গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক খাতে আন্তর্জাতিক মান অনুসরণ করা হবে, যা ঋণ ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এনবিআর এর দুর্নীতি ও ঘুষ চক্র থেকে বের হতে চান ব্যবসায়ীরা। আর বাংলাদেশ ব্যাংককে স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠান আখ্যা দিয়ে অর্থনীতিকে শক্তিশালী করতে সংস্কার জরুরি বলে মনে করে এফবিসিসিআই। এদিকে সিপিডি বলছে, দুর্নীতির কারণে 2 বছর ভুগবে দেশ। স্বপ্নের উত্তরণ। 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে আর মাত্র 2 বছরের অপেক্ষা। কিন্তু হাসিনা সরকার বৈশ্বিক ব্যবসায় প্রতিযোগিতা সূচকে বাংলাদেশকে যে নাজুক অবস্থায় রেখে গেছে, তাতে এলডিসি থেকে উত্তরণের পর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যে, এমনটাই মনে করে গবেষণা সংস্থা সিপিডি। রোববার রাজধানীর ব্র্যাকিন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সংস্থাটি জরিপের তথ্য তুলে ধরে জানায়, আগামী 2 বছর দেশকে সবচেয়ে বেশি ভোগাবে মূল্যস্ফীতি, দুর্নীতি, বেকারত্ব, দারিদ্র, দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড, জ্বালানি সংকট সহ 32টি সমস্যা। We think that we need a regulatory reform commission. That kind of a commission maybe we consider for changing the regulatory part of the study. এনবিআর এর দুর্নীতি ও ঘুষ চক্র থেকে মুক্তি পেতে সংস্থাটির প্রতিটি বিভাগের জন্য আলাদা পলিসি করার তাগিদ দেন ব্যবসায়ীরা। বছরে যে 20-25 লাখ টাকা ঘুষ দেই সেটার কোনো প্রুফ থাকে না, তো ওইটার উপরে আবার আরেকটা 30% আমাকে আবার ফাইন করে দেয় যে ঘুষ কেন দিচ্ছেন, ওইটার জন্য আবার ঘুষ দিতে হয়। এনবিআর কে একটা যদি আমরা ডিফারেন্ট পলিসি দিতে পারি, ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, বন্ড সবগুলাকে, আমার মনে হয় যে কারাপশন 50% কমিয়ে আনা সম্ভব। এই সময় আর্থিক খাত শক্তিশালী করতে রাজনৈতিক সংস্কারের তাগিদ দেন বিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। This central bank has destroyed all the commercial banks. If we want to do reforms, if we want to have a better Bangladesh in the future,
The first thing to reform is the politics. আলোচনায় সমাধান দেখছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। But the open question, I think a good question to ask, is do we need another commission just for businesses? Articulate it. I will debate it with you once. If we are convinced, we'll put it up. এ সময় 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চলের লক্ষ্য থেকে সরকার সরে আসছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। We will officially announce how many the number is, but it's কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ১ আগস্ট আন্দোলনে আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রোববার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজলকে থাইল্যান্ড পাঠানোর পর বিমানবন্দরে তিনি বলেন আরও ২০ জনের তালিকা পাইপলাইনে আছে, সেই বিষয়ে কাজ করছে সরকার। সিস্টেমিক শক আমরা যেটা বলি, এইটা ডেভেলপ করে সাথে তার প্লুরাল ইফিউশন, লাংসে পানিও আসে, এটার পরিপ্রেক্ষিতে তার জ্ঞানের মাত্রাটা একবারে কমে যায়। সো আমরা সাথে সাথে মেডিকেল বোর্ড, আমাদের স্যারেরা সাথে সাথে মেডিকেল বোর্ড ডাকলেন, বোর্ডে আমাদের ডিসিশন হলো যে তাকে আমরা দেশের বাইরে নিয়ে যাব। তার ব্রেনের বাম দিকে ম্যাসিভ ড্যামেজ হয়ে গেছে আর ডান দিক তার প্যারালাইসিস হয়ে গেছে। এখন পাঠানোর উদ্দেশ্য হলো মূলত তাকে বেটার ফিজিওথেরাপি দেওয়া, কারণ আমরা যে চিকিৎসাটুকু দেওয়ার আমরা এখানে দিয়ে দিয়েছি। এদিকে কাজলকে বিদায় জানাতে বিমানবন্দরে আসেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এখন পর্যন্ত আন্দোলনে আহত ৫ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন আহত আরও ২০ জনকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। কাজলকে আমরা পাঠালাম এয়ার অ্যাম্বুলেন্সে করে, তার স্ত্রীও তার সাথে গেল। পাইপলাইনে আরও ধরেন ২০-২৫ জনের মতন আছে যাদেরকে পাঠাইতে হবে। ৭ জনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি, তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য। জুলাই আগস্ট আন্দোলনে গুরুতর আহতদের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা ও ভিসা প্রক্রিয়া নিয়ে সরকার কাজ করছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। কোন দেশে তার চিকিৎসাটা হবে, কোথায় ভালো চিকিৎসা হবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। গুম করে নির্যাতন, পরে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয় শিবির কর্মী আলমগীরকে। আরেক কর্মী আব্দুল করিমকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যায় আইনশৃঙ্খলা বাহিনী। দুজনেই এমন অভিযোগ তুলে বিচার চাইলেন ট্রাইব্যুনালে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের আমলে গুম ও নির্যাতনের ৭টি আলাদা অভিযোগ দাখিল করে ছাত্র শিবির। আসামি করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ৫৩ সদস্যকে। পানি খেয়ে যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না, সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো, আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম। শিবির কর্মী সাইফুল ইসলাম তারেককে বাসা থেকে তুলে নিয়ে যায় র্যাব। ৫০ দিন আটকে রেখে চালানো হয় অকথ্য নির্যাতন। এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যায় তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। আমি তখন ইন্টার পরীক্ষা দিচ্ছিলাম, আমার ইচ্ছা ছিল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার সেই ইচ্ছাটা আর পূর্ণ হলো না। তার মতো আওয়ামী লীগের আমলে গুম করে নির্যাতন করা হয় শিবিরের আরেক সদস্য রুহুল আমিনকে। ৩.৫ মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল, এবং ২৪ ঘন্টায় আমাদের এখানে প্রায় ২০০ ভোল্টের বাল্ব বাতি যেটা জ্বালানো হতো, কোনো আলো বাতাসের ব্যবস্থা ছিল না। শুধু তাই নয়, তুলে নিয়ে যাওয়ার পর নির্যাতন করে মৃত ভেবে ফেলে দেওয়া হয়, পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পঙ্গু করে দেওয়া হয় ৪ জনকে। ওনারা অনেকক্ষণ পিটাইছে, পিটানোর পর মনে করছে যে মারা গেছে। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। স্পাইনাল কর্ড ইনজুরি, আমার বুক থেকে 2 পায়ে এখন অবশ। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল আমি তাদের একটা বিচার চাই। গুম, নির্যাতন ও নিখোঁজ এমন শিবিরের ৭ জন রোববার সকালে ট্রাইব্যুনালে এসে অভিযোগ করেন। আলাদা ৭টি অভিযোগে আসামি করা হয়েছে ৫৩ জনকে। যারা এখন মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। এদিকে জুলাই গণহত্যার বিচারের জন্য প্রস্তুত নতুন এজলাস। সংস্কার কাজ পরিদর্শন করেছেন চিফ প্রসিকিউটর। সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হবে আওয়ামী লীগের ১০ মন্ত্রী, ২ উপদেষ্টা, ১ সচিব ও অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে সারা দেশে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে জামায়াতে ইসলামী। বরিশালেও বড় বড় কর্মসূচি পালন করেছে দলটি। এদিকে নিজেদের আধিপত্য ধরে রেখে ইসলামী দলগুলো জোট করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে বরিশালে মাঠে স্থবির জাতীয় পার্টির কার্যক্রম। আর সক্রিয় থেকে বাম নেতারা তাকিয়ে আছেন জাতীয় সংসদ নির্বাচনের দিকে। অপূর্ব অপুর রিপোর্ট। 16 বছর দৃশ্যমান রাজনীতি তো দূরে থাক, বরিশালে পারিবারিক কোনো উৎসব আয়োজনেও অংশ নিতে পারেননি বলে জানান জামায়াত নেতারা। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতি সারা দেশের মতো বরিশালেও সক্রিয় দলটি। প্রকাশ্যে বড়সড় আয়োজনের মধ্য দিয়ে দলীয় ও সামাজিক কর্মকাণ্ড করছেন দলটির নেতাকর্মীরা। বিভাগের 6 জেলাতেই দলটির জেলা উপজেলা ইউনিট কমিটিগুলো মাঠের রাজনীতিতে দাপিয়ে বেড়াচ্ছে। তৃণমূল নেতারা চাইছেন দলকে আরও শক্তিশালী করে সামনের দিকে এগোতে। বিএনপি জামাত একতাবদ্ধভাবে আছে। বিএনপি জামাতের ঐক্যবদ্ধ থাকলেই এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা বা তার সন্ত্রাসী দল আওয়ামী লীগ তারা ভবিষ্যতে সুযোগ পাবে না। এখনকার পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। এখন আমরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছি এবং আমরা সেভাবে কাজ করছি এবং জনগণের মধ্যে আমরা এ ব্যাপারে ব্যাপক সাড়া এবং উৎসাহ উপলব্ধি করছি। তৃণমূল থেকে কেন্দ্র সাংগঠনিক ভিত শক্তিশালী দাবি করে কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে কাজ করার কথা জানান দলটির এই শীর্ষ নেতা। ইসলামী দল সহ বাংলাদেশের রাজনীতিতে অভ্যুত্থান পরবর্তী ফ্যাসিজম বিরোধী যে রাজনীতি আছে সেটার সাথে জামাত ইসলামী ঐক্যের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হেডকোয়ার্টার খ্যাত বরিশালের চরমোনাই বিভাগের প্রতিটি জনপদে শক্তিশালী অবস্থানের কথা জানিয়ে ইসলামী দলগুলোকে জোটবদ্ধ করে রাষ্ট্র পরিচালনায় যাওয়ার উপর জোর দিলেন দলটির অন্যতম এই শীর্ষ নেতা। ইসলাম দেশ ও মানবতার কল্যাণে যারা যখন যেই সময়ে জোট করতে চায়, কাজ করতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথেই কাজ করে। ইসলামী দলগুলো যখন আরো বেশি সক্রিয় তখন বরিশাল বিভাগের বেশিরভাগ স্থানেই অনেকটা নিষ্ক্রিয় জাতীয় পার্টি। আর মাঠে নানা ইস্যুতে বাম দলগুলোর কার্যক্রম দেখা গেলেও তৃণমূল নেতাদের দাবি এক ফ্যাসিস্ট ও স্বৈরাচার হটিয়ে অন্য কোনো দানবার তারা আসতে দিবেন না। আগামী জাতীয় সংসদ নির্বাচন যখনই হবে তখন জাতীয় পার্টি অংশগ্রহণ করবে এবং সাহসের সাথে এদেশের মানুষের ভোটাধিকার দেবে এবং জাতীয় পার্টিকে নির্বাচিত করবে। অবসান ঘটিয়ে জনগণের জন্য যে অর্থনীতি পরিচালিত হবে, জনগণের জন্য যে শাসন ব্যবস্থা পরিচালিত হবে, সেরকম একটা ব্যবস্থার পরিবর্তন সেইটা জনগণ দেখতে চায় এবং আমরা জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই রাজনীতিটা করার চেষ্টা করছি। জননিরাপত্তা থেকে শুরু করে বাজার দর নিয়ন্ত্রণ এবং অন্যান্য যে সংকটগুলো আছে জনগণের এই সংকটগুলো আসলে সমাধান হওয়া দরকার খুব জরুরিভাবে এবং আমরা এটা নিয়ে জোর দাবি করছি। বিদ্যমান যে প্রতিশোধ, প্রতিহিংসা, অসহিষ্ণু যে রাজনীতি এটা পরিবর্তন করতে চাই। এটার পরিবর্তে আমরা একটা সম্প্রীতির, একটা সহনশীল রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। 2001 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির বাইরে বরিশাল বিভাগের 21টি আসনের মধ্যে জাতীয় পার্টি 3টি করে, জামায়াতে ইসলামী বাংলাদেশ 1টি এবং 2008 সালে জাতীয় পার্টি 3টি, ইসলামী ঐক্যজোট বরগুনার বামনা বেতাগী আসনে জয়ী হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। থেকে 15 ডিগ্রিতে নেমে এসেছে। এবার অগ্রহায়ণের শুরুতে শীতের দেখা মিলেছে জনপদে, ঝরছে কুয়াশা। বিস্তারিত জানাতে নওগাঁর বাইপাস সড়কে আছেন রিপোর্টার এমআর রকি, যাচ্ছি তার কাছে। চলতি সপ্তাহে এই তাপমাত্রার পারদ কিন্তু আস্তে আস্তে কমছিল, বিশেষ করে 18-20-এর ঘরে ছিল চলতি সপ্তাহে, সেই তাপমাত্রা বর্তমানে 15 থেকে 14 ঘরে নেমে এসেছে এবং তাপমাত্রা যতই কমছে ততই কিন্তু শীতের যে দাপট বা শীতের যে আগ্রাসী রূপ আস্তে আস্তে কিন্তু তা প্রকট হচ্ছে। এই সপ্তাহে আমরা দেখছিলাম যে ভোর সকালে একেবারে কিন্তু কুয়াশা পড়ছে এবং কুয়াশার সাথে হিমেল বাতাস বইছে। বরেন্দ্র জনপদের শীত কিন্তু অনেকটাই বেশি এখানে আঘাত হানে। বিগত বছরগুলোতে শীতের যে আগ্রাসী দাপট এই অঞ্চলের মানুষ কিন্তু অনেকটাই সেই আগ্রাসী শীতকে অনেকটা কাবু করে ফেলে এবং শীতের আগাম একটা প্রস্তুতির জন্য কিন্তু এবারও একটা তারা প্রত্যাশা করছে এবং শীতকে নিয়ে কিন্তু এই এলাকার মানুষের যে সুখ স্মৃতি তা কিন্তু বলার সুযোগ নেই, কারণ 4 থেকে 5-এর ঘরে তাপমাত্রা নেমে যায়। এবারও আশা করছে যে পর্যায়ে এবার আগাম বিশেষ করে অগ্রহায়ণের
প্রথম সপ্তাহে শীতের যে আগমনী বার্তা তা কিন্তু জানান দিচ্ছে এবার কিন্তু শীতের যে দাপট তা কিন্তু ভয়াবহ হবে এবং সেই ভয়াবহকে মোকাবেলার জন্য আসলে সরকার, সুশীল সমাজ এবং সর্বস্তরের মানুষের যে প্রস্তুতি, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের যারা ভোর সকালে কাজের সন্ধানে বের হন এবং কাজের উপর যাদের এই সকালে বের হয়ে তাদের জীবিকার একটা সন্ধান করতে হয়, এই শ্রেণী মানুষের জন্যই কিন্তু শীতের প্রস্তুতিটা আগাম নেওয়ার কথা বলা হয়েছে। এবং আমরা দেখছিলাম স্থানীয়ভাবে এখানে তাপমাত্রা কিন্তু গত এক সপ্তাহে যে পরিমাণে হঠাৎ নেমে গেছে, সেই সাথে হিমেল বাতাস বইছে এবং তাপমাত্রা কমে যাওয়ার পেছনে আসলে এই অঞ্চলের যে হিমালয়ের কিছুটা লাগোয়া হওয়ার কারণে হিমালয়ের যে হিমবাহ বাতাস, এই বাতাসটি কিন্তু সরাসরি এসে এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, ফলেই শীতের যে আগ্রাসী সেটা কিন্তু প্রকট হয়ে ওঠে। এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কথা বলেছিলাম, তারা শীতের প্রস্তুতি স্বরূপ 50,000 পিস গরম কাপড় বা কম্বল তারা প্রশাসনের কাছে চেয়েছেন এবং প্রথম পর্যায়ে জেলা সহ আশপাশের যেসব দরিদ্র এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে তারা এখন পর্যন্ত এগুলি হিসাব করছেন, ভবিষ্যতে সেগুলো আবার সরবরাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে শীতের এর হঠাৎ একটা ছন্দপতন তাপমাত্রার কারণে কিন্তু আমরা দেখছিলাম গ্রাম বা স্থানীয় হাসপাতালগুলোতে নিম্ন আয়ের মানুষ এবং শিশু বয়স্কদের উপর প্রভাবটা পড়ছে। অনেকেই জ্বর, সর্দি, নিউমোনিয়া এই জাতীয় রোগে আক্রান্ত হচ্ছেন এবং আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে তারা ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা আসলে যে বিষয়টি বলছে, হঠাৎ যেহেতু একটা তাপমাত্রার ছন্দপতন হয়েছে, এই তাপমাত্রা আবার স্বাভাবিকতা কতখানি হবে তার উপর নির্ভর করছে। পাশাপাশি যদি আগামীতে কিন্তু এই তাপমাত্রা আর কমে যাওয়ার কথাই বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে এবং চলতি সপ্তাহে একটা নিম্নচাপের কথাও বলা হয়েছে, আবহাওয়া বার্তা জানিয়েছে। সব মিলে কিন্তু আগামীতে শীত আরো বাড়বে এবং এই শীত বাড়ার সঙ্গে সঙ্গে যেসব শীত কেন্দ্রিক রোগ বালাই রয়েছে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই বিষয়টাকে মানে সচেতনতার দিক থেকে মোকাবেলার কথা বলা হয়েছে। তবে আমরা দেখছিলাম নিম্ন আয়ের মানুষ কিন্তু গরম কাপড় কেনার জন্য ইতিমধ্যেই ফুটপাত সহ বিভিন্ন জায়গায় ভিড় করছেন এবং তাদের আগাম যে প্রস্তুতি থাকে এই প্রস্তুতিগুলো নেওয়ার জন্য অনেকে চেষ্টা করছেন। তবে রাতে কিন্তু দেখা যাচ্ছে যে তাপমাত্রা 14 বা 15 ঘরে থাকছে, আবার দিনে কিছুটা তাপমাত্রা বাড়ছে, ফলে তাপমাত্রার যে ওঠানামা, এই ওঠানামার কারণেই কিন্তু একটা জনজীবনে কিছুটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং এই সময়টাতে আসলে ধান কাটার একটা মৌসুম, এই অঞ্চলে ধান অনেকটাই পেকে গেছে, আমন ধান, এই ধানগুলো ঘরে তোলার একটা প্রস্তুতি থাকে। যদি তীব্র শীত হয়ে যায় তাহলে কিন্তু এই শীতের কারণে ধান কেটে তোলা অনেকটাই দূর হয়ে দাঁড়ায়, অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। তবে সব মিলে যে পরিস্থিতি এখন আবহাওয়া যে বিরাজ করছে, এই আবহাওয়াটা যদিও সহনীয়, তারপরে ভবিষ্যতে আবহাওয়া যেন আরো ভয়ঙ্কর রূপের দিকে যেন যেতে পারে এবং আবহাওয়া আরো খারাপ হলে কি পর্যায়ে যাবে এই দিক থেকে আসলে এই মুহূর্তে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তাপমাত্রা নিচে নেমে যাওয়ার কারণে যেসব রোগ বালাই রয়েছে, সামাজিকভাবে বিভিন্ন যে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং হাসপাতালগুলোতে একটা আগাম প্রস্তুতি থাকা, সব মিলে কিন্তু একটা প্রস্তুতির কথাই এখন এই মুহূর্তে জানান দেওয়া হচ্ছে। তবে আগামীতে শীতের তাপমাত্রা আরো বাড়বে এমন কথা কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। এই ছিল সার্বিক নওগাঁ সহ অঞ্চল। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ভর্তিতে লটারি নাকি পরীক্ষা? অভিভাবক ও শিক্ষার্থীদের একটি অংশ পরীক্ষার মাধ্যমে ভর্তি চাইলেও আছে লটারির মাধ্যমে ভর্তি বহাল রাখার দাবিও। শিক্ষার্থীদের বয়স, যোগ্যতা, মানসিক দক্ষতা ভিন্ন হলেও উভয় স্তরের ভর্তিতে লটারি প্রক্রিয়াকে বৈষম্যমূলক বলছেন শিক্ষা বিশেষজ্ঞরা। এদিকে লটারি নয়, মেধার ভিত্তিতে ভর্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ও মাধ্যমিক বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি নেওয়া হয়, তবে উভয় স্তরে একই পদ্ধতিতে শিক্ষার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে অভিভাবক সহ অংশীজনদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। লটারির কারণে মেধাটা অতটা যাচাই হচ্ছে না। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে লটারি ভালো হবে। অনেকে দেখেন যে রিডিং ডে পড়তে পারে না, ওইখানে লটারিতে এলাও হয়েছে, ক্লাস করতেছে, কিন্তু বাচ্চারা মেধার তালিকা যায় মানে পিছিয়ে পড়তেছে। লটারিতে কোনো ভোগীযোগী হওয়ার সম্ভাবনা নাই, বাচ্চার মানে তার ভাগ্য অনুযায়ী এখানে চান্স পাবে। অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে এটাই বলবো যে মেধা যাচাই হবে না লটারিতে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ভর্তি প্রক্রিয়া কেমন হওয়া যুক্তিযুক্ত এমন প্রশ্নের উত্তরে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বয়স ও মানসিক দক্ষতা বিবেচনায় প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে লটারি যৌক্তিক, তবে মাধ্যমিক স্কুলের ভর্তিতে শিক্ষার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার মূল্যায়ন হওয়া উচিত। মাধ্যমিক পর্যায়ে তো সুযোগ কিছুটা কমে আসে, সেখানে তার পূর্ববর্তী শিক্ষার যে ফলাফল সেটার বিবেচনা করাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।
এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ভর্তিতে আছে কোটার আধিক্য। সেখানে 40% আসন স্কুলের আশেপাশে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য। কোটা আছে মুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষা প্রশাসন সংশ্লিষ্টদের সন্তান, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, যমজ ও সহোদর শিক্ষার্থীদের জন্য। সেটা কোটায় কোনো আসন শূন্য না রাখার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট সময় পরপর কোটা আনুপাতিক হারে পরিবর্তন সহ যৌক্তিকতা যাচাই করতে হবে। বিশেষ করে আমাদের জুলাই বিপ্লবের পরবর্তীতে আমরা বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ক্যাচমেন্ট এরিয়ার কোটাটা সবচেয়ে বেশি হওয়া উচিত। পাণ্ডুলিপি পরিবর্তন করে জানুয়ারিতে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া হবে বলে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার সকালে সিলেটে বিভাগীয় পর্যায়ে শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। আমরা প্রস্তুতি নিচ্ছি জানুয়ারিতেই বাচ্চাদের বই দেওয়ার জন্য। আপনাদের এই প্রশ্নটার কারণটা হচ্ছে আমি বুঝতে পারি, যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের বইগুলো তৈরি করা এবং ছাপতে দেয়া সেই প্রক্রিয়াটা একটু বিলম্বিত হয়েছে। বইগুলোর ক্ষেত্রে কোনো কিছু ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল, ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা প্রক্রিয়া চালাচ্ছি, অগ্রসর হচ্ছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর, এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই, বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো। অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে গঠিত একটি সরকার, কাজে তা নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না। এদিকে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে যেন একটা ভালো সরকার গঠিত হতে পারে সেরকম একটি পরিবেশ তৈরি করার জন্য সংস্কার কাজ চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আমাদের কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বগুলো একটা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে যেন একটা ভালো সরকার গঠিত হতে পারে সেরকম একটা পরিবেশ তৈরি করার মতো কিছু সংস্কার করা। সংস্কার বিলম্ব হওয়ার কোনো কারণ নেই, প্রয়োজনীয় সময়টাই নেওয়া হবে। ডিসেম্বরটা পার হতে দেন, কারণ অনেকগুলো সংস্কারের রিপোর্ট আসবে, তার প্রেক্ষিতে আমরা পরবর্তী ধাপটা বুঝতে পারবো। মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। রোববার রাতে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। 2000 মানুষ পরিবারের কথা চিন্তা না করে, মা বাবার কথা চিন্তা না করে, সহধর্মিনীর কথা চিন্তা না করে, সন্তানের কথা চিন্তা না করে জীবন দিয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়। শুধুমাত্র একটি নির্বাচনের জন্য যদি এমন কিছু হতো, তাহলে বিগত 16 বছরে এই শুধুমাত্র নির্বাচনের জন্য সকল মানুষ একসাথে রাজপথে নেমে যেত। এই মানুষ একসাথে নেমেছে যখন খুনি শেখ হাসিনার করাপ্টেড প্রত্যেকটি সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছিল এবং মানুষ প্রত্যেকটি জায়গায় গিয়ে নিজের সাধারণ যে মৌলিক অধিকারগুলো, সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল। 2024-25 শিক্ষাবর্ষে আবারও 7 কলেজের শিক্ষার্থী ভর্তি নেওয়া হলে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব কলেজের অধিভুক্ত বাতিলের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে 7 কলেজের জন্য ভবন নির্মাণের বিরোধিতা করেন তারা। 2024 এবং 25 যেই শিক্ষা কার্যক্রম শুরু হবে, সেই শিক্ষা কার্যক্রম থেকে 7 কলেজের ভর্তি কার্যক্রম তারা করবেন না। এটা হচ্ছে তাদের প্রতি আমাদের আহ্বান। আপনারা অবিলম্বে 7 কলেজকে অধিভুক্ত বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন, এবং যদি আপনারা অবিলম্বে এই সিদ্ধান্ত না নেন, তাহলে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্ট এখন পরীক্ষা চলমান রয়েছে, সেই পরীক্ষা যদি শেষ হয়, তাহলে হচ্ছে আমরা পরীক্ষা শেষে অবশ্যই কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। 30 নভেম্বরের মধ্যে সরকারি চাকরিতে বয়সসীমা 35 বছর বাস্তবায়নের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে 24 নভেম্বর শাহবাগে সমাবেশের ঘোষণাও দেওয়া হয়। সরকারকে বার্তা দিতে চাই যে এই 35-37 যে সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন হবে না, এবং এই যে 47তম বিসিএস সার্কুলার আসতেছে এই 30শে নভেম্বরের মধ্যে, আমরা চাচ্ছি এই 30শে নভেম্বরের যে সার্কুলার 47তম বিসিএস সার্কুলার, এই সার্কুলারের মধ্যেই
এই 35 এবং 37 বাস্তবায়ন হতে হবে। সামনে 24শে নভেম্বর বেলা 11টার সময় শাহবাগে আমরা এই চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য প্রোগ্রাম করব। 7 বছর ধরে বাক্সবন্দি বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য কেনা প্রায় 2 কোটি টাকার যন্ত্রপাতি, যার বেশিরভাগই এখন নষ্ট হওয়ার উপক্রম। শিক্ষকরা জানান, বিশ্ববিদ্যালয়ে নেই গবেষণার পরিবেশ। সংশ্লিষ্টরা বলছেন, যন্ত্রপাতি কেনার বাজেট থাকলেও সেগুলো রক্ষণাবেক্ষণে কোনো বরাদ্দ দেওয়া হয় না। রয়েছে লোকবল ও জায়গা সংকটও। তবে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপাচার্য। সুজয় দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। কোটি টাকার যন্ত্রপাতি শিক্ষার্থীদের গবেষণার জন্য কিনেছিল বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে 2018 সালে প্রায় 1,89,00,000 টাকা ব্যয়ে কেনা এসব যন্ত্রপাতি এখনও বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে গবেষণা ও সম্প্রসারণ দফতরে। এতে যন্ত্রপাতিগুলো নষ্ট হওয়ার উপক্রম। শিক্ষকরা জানান, মাস্টার্সের বেশিরভাগ শিক্ষার্থীরা গবেষণা বিমুখ। আমাদের প্রচুর ম্যাটেরিয়ালস আছে, সেখানে ইকুইপমেন্টস আছে, কিন্তু সেই ইকুইপমেন্টসগুলো বসানোর জন্য যে ধরনের স্পেস দরকার, সেই স্পেসটা আমাদের ওইভাবে আসলে ওই বড় স্পেস নাই। জেলায় জেলায় শুধু বিশ্ববিদ্যালয় স্থাপন করাটাই মূল কথা না, এটাকে শুধু কোয়ান্টিটি বাড়িয়ে লাভ নাই, আমাদের কোয়ালিটিটা এনশিওর করা দরকার। সমন্বয়ের মাধ্যমে আমাদের এই গবেষণা কর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও বেশি কার্যকর উদ্যোগ আমার মনে হয় প্রয়োজন আছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দফতর বলছে, যন্ত্রপাতি ক্রয়ের জন্য বাজেট থাকলেও সেগুলো রক্ষণাবেক্ষণের কোনো বরাদ্দ দেয়া হয় না। আর নতুন বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে গবেষণার জন্য পর্যাপ্ত জায়গা ও জনবল সংকটও রয়েছে। তবে পড়ে থাকা যন্ত্রপাতিগুলো দ্রুত চালুর পাশাপাশি গবেষণা খাতে বাজেট বাড়ানো ও শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ নেয়ার কথা জানান উপাচার্য। গ্র্যাভিটিক ইলেকট্রিক অ্যানালাইসিস যে মেশিনটা আছে, যদি জায়গা আমাকে দিতে পারে ইউনিভার্সিটি কর্তৃক আমি এটা এস্টাবলিশ করে রান করার চেষ্টা করব। আর বাকি দুটোর ক্ষেত্রে আসলে অনেক টাকা লাগবে। অনেক দিন ধরেই অনেক বেশি জিনিস জমা হয়ে আছে, এগুলোকে স্টেপ বাই স্টেপ যেভাবে সফলভাবে কাজ করানো যায় সেভাবে করব। 2011 সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের 25টি বিভাগে প্রায় 10,000 শিক্ষার্থী পড়াশোনা করেন। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। ফাস্টফুড সন্ধ্যা হলে ভিড় জমে এই ধরনের খাবারের দোকানগুলোতে। তবে এসব খাবারের অতিরিক্ত লবণ ও কার্বোহাইড্রেট থাকায় শরীরে বাসা বাঁধছে স্থূলতা সহ নানা রোগ, বাড়ছে চিকিৎসার খরচ। এমন অবস্থায় চিকিৎসক ও পুষ্টিবিদরা পরামর্শ দিচ্ছেন যথাসম্ভব ফাস্টফুড পরিহারের পাশাপাশি খাদ্যের মান নিশ্চিতের উপরও গুরুত্ব দিচ্ছেন তারা। SM সালাউদ্দিনের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়া রিপোর্ট। মোহাম্মদপুরের বাবর রোড। ব্যস্ত এ সড়কটির পাশে দেখা মেলে মুখরোচক খাবারের অনেকগুলো দোকানের। কাবাব, পাস্তা সহ নানা ফাস্টফুড আইটেমে ভরপুর প্রতিটি দোকান, কমতি নেই ক্রেতারও। শুধু এ সড়কেই নয়, রাজধানীর বিভিন্ন সড়কে এ ধরনের দোকানের দেখা মেলে নানা বাহারি খাবার ও বিভিন্ন বয়সের ভোজন রসিকদের। চেঞ্জিং এর জন্য মাঝে মধ্যে একটু ভাজা পোড়া খাওয়া হয় আর কি। বন্ধু বান্ধব, ভাই বেড়াদের নিয়ে মনে চায় যে একটু বাইরে খেয়ে আসি, সেই জন্য। বাসায় যখন সন্ধ্যায় কোনো খাবার খাই আসলে ওরকম ভালো লাগে না। এখানে চাপটা খুব ফেমাস, আমি শুনছি, টেস্ট করলাম, ভালো। কিন্তু এ ধরনের ফাস্টফুডে রয়েছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নানা উপাদান। ফাস্টফুডটা আসলে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে তৈরি করা হয়, ন্যাচারালি হলো এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের শরীরের জন্য সবসময় ভালো না। কনফিডেন্ট লেভেল কমে যাওয়া এবং দেখবেন যে একটা সময় তারা খুব ঝিমতেছে, এনার্জি পায় না তারা। এটা হলো ফাস্টফুডগুলোর হলো সাইড ইফেক্ট। তারে বক্তব্য জানেন অনেকেই, কিন্তু মানেন কজন? আমাদের শিডিউলে ঠিক থাকে না অনেক সময়, যার জন্য হাতের কাছে যাই পাওয়া যায় মোটামুটি ওটা দেখি। প্রাইজের ভিতরে ভাজা পোড়া যে আইটেমটা খুব ভালো মানের পাওয়া যায়। 2022 সালে প্রকাশিত গ্লোবাল নিউট্রিশন রিপোর্টের এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের জনসংখ্যার প্রায় 17% প্রাপ্তবয়স্কই অতিরিক্ত ওজন ও স্থূলতার সমস্যায় ভুগছেন, যেখানে 1980 সালে প্রাপ্তবয়স্কদের মধ্যে এ হার ছিল 7% ও শিশুদের মধ্যে 3%। খাদ্যাভ্যাসের এই পরিবর্তনের কারণে অসংক্রামক রোগ বেড়েছে 60%। এতে বাড়ছে চিকিৎসা খরচও। তাই ঘরোয়া ও দেশীয় খাবারকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন এ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সরকারিভাবে যদি ফাস্ট ফুডের মানটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া হয়, যেন অতিরিক্ত চর্বি, ক্ষতিকর চর্বি দেওয়া না হয় বা ফ্রাই করা ভাজার সময় সেটির জন্য মান ঠিক রাখা হয়, এই দুয়ের সমন্বয়ে কিন্তু আমরা নিয়ন্ত্রণের দিকে যেতে পারি।
সারি সারি সাজানো এসব ফাস্টফুডের দোকানগুলো আকৃষ্ট করে প্রায় সবাইকে। কেউ বাধ্য হয়ে, কেউ বা বন্ধুদের আড্ডার অংশ হিসাবে গ্রহণ করে এসব খাবার। তবে এতে শরীরে বাসা বাঁধতে পারে নানান রোগ ব্যাধি। বিশেষজ্ঞদের মতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দরকার নিয়মিত তদারকিরও। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বহুজাতিক কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত হলে পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণে তারল্য সংকট কমবে, সেই সঙ্গে স্থিতিশীলতাও ফিরবে বলে প্রত্যাশা বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি জানিয়েছে, নতুন আইপিও আনার কাজ চলছে। পুঁজিবাজারে অর্থের যোগানদাতা প্রতিষ্ঠান আইসিবি বলছে, বাড়তি সুবিধা দিয়ে হলেও ভালো কোম্পানি আনার কোনো বিকল্প নেই। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। পুঁজিবাজারে গত দেড় দশকে ১২৭টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। তবে এসব কোম্পানির বেশিরভাগই হতাশ করেছে বিনিয়োগকারীদের। ফলাফল হিসাবে বাজারে অস্থিতিশীলতা ও আস্থাহীনতা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। গত ১৫ বছর ধরে আমাদের এখানে যে আইপিও আসছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে একটা প্রেস রিলিজ আসছে যেখানে বলা হয়েছে ক্লিয়ারলি যে দ্য কোয়ালিটি অফ দ্য আইপিওস ওয়ার নট আপ টু দ্য মার্ক অর স্ট্যান্ডার্ড। যার ধরুন এটা বাজে আইপিও যদি আসে, সেটার যে কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট সেটা স্টক মার্কেটে মানে বছর পর বছর, যুগের পর যুগ থাকে। বহুজাতিক কোম্পানিকে কর প্রণোদনা এবং সরকারি প্রতিষ্ঠানকে সরাসরি তালিকাভুক্তির জন্য কাজ চলছে বলে জানান বিএসইসির নির্বাহী পরিচালক। সংস্থাটির একমাত্র লক্ষ্য এর মাধ্যমে বাজারে আস্থা ফিরিয়ে আনা। কি কারণে হচ্ছে না সেই কারণগুলো সলিউশন করে দ্রুত যাতে ভালো কোম্পানি লিস্টিং হয় তার জন্য কমিশন কাজ করতেছে। বেশ কিছু কোম্পানির তথ্য আমরা কালেক্ট করেছি এবং এটা খুব শীঘ্রই তাদের সাথে আমরা মিটিং করব। বাংলাদেশে ব্যবসা করছে এমন অনেক বহুজাতিক প্রতিষ্ঠান এশিয়ার অন্যান্য দেশে তালিকাভুক্ত, অথচ তারা ঢাকার বাজারে লিস্টেড হতে আগ্রহী না। তাদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন আইসিবির চেয়ারম্যান। আমার 17টা আইপিও দরকার নাই, আমার দরকার 2-3টা ভালো কোম্পানি। বহুত কোম্পানি আছে মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা আসে নাই, তাদেরকেও সিরিয়াসলি কেউ বলে নাই। আমি মনে করি তাদেরকে যদি কিছু প্রণোদনাও দিতে হয়, দেওয়া হোক, তবুও লং রানে ভালো হবে। ভালো কোম্পানিকে তালিকাভুক্তির পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় এক্সচেঞ্জ হাউসগুলোকে স্বাধীনতা দেয়া এবং নিয়ন্ত্রক সংস্থাকে বাজারে সরাসরি হস্তক্ষেপ না করার পরামর্শ ডিএসসির। মার্কেট ফান্ডামেন্টালস অনুযায়ী কাজ করবে পুঁজিবাজার, সেটা যেমন জরুরি, আবার মার্কেট অতিরিক্ত আতঙ্কিত না হয়ে যায় বা অতিরিক্ত ওভারহিটেড না হয়ে যায়। দুইটা বিষয়ে মার্কেটে যারা আমরা বিভিন্ন সংস্থা আছি তাদের নজর রাখতে হয়, রেগুলেটরকে সেখানে ইনভলভ না করাটাই শ্রেয়। 2009 সালে গ্রামীণফোন এবং 2020 সালে রবির পর ভালো কোম্পানি বাজারে অন্তর্ভুক্ত হয়নি বললেই চলে। অর্থনীতির আকার বাড়ার সাথে সাথে ভালো কোম্পানি তালিকাভুক্ত না হওয়া বিগত সরকারের ব্যর্থতা বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। রমজানকে সামনে রেখে খেজুরের আমদানি শুল্ক কমানো হবে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান আব্দুর রহমান। রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই সময় স্বর্ণ চোরাচালানের সঙ্গে কোনো এয়ারলাইন্স জড়িত এমন প্রমাণ পাওয়া গেলে রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। স্বর্ণ চোরাচালানের ক্ষেত্রে অনেক সময় দেশের বিমানবন্দরগুলো ব্যবহার হচ্ছে। বিমানে করে আনা এসব অবৈধ স্বর্ণ ও চোরাচালানকারীরা শুল্ক বিভাগের হাতে ধরাও পড়ছে। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস এলাকায় যাত্রী সেবা হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে রাজস্ব বোর্ড চেয়ারম্যান হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব বিমানে করে স্বর্ণ চোরাচালানের প্রমাণ পাওয়া যাবে তাদের রুট পারমিট বাতিল করা হবে। যে সকল এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয়, একেবারে আলাদা করে মেকানিজম করে, সেগুলোর দায় দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে। যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা নিষিদ্ধ করব। এদিকে আগামী রমজানে খাদ্যপণ্যের দাম সহনশীল রাখতে খেজুর সহ অন্যান্য নিত্যপণ্যের উপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। আমরা খেজুরের উপরে অনেক হাই ডিউটি আছে। আমাদের দেশে প্রচুর খেজুর এখন কনজাম্পশন হয়, বিশেষ করে আমাদের রোজার সময় এটা অত্যন্ত নিত্য প্রয়োজনীয় একটা পণ্য। খেজুরের ডিউটিও আমরা প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিয়েছি। বিমানবন্দরে যাত্রী সেবা নিশ্চিত করতে যাত্রীদেরও অধিকার সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, শিগগিরই রাজস্ব বোর্ড পুরোপুরি অনলাইন নির্ভর সেবা দিবে। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা।
অনলাইন ও অফলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় 1 মাস বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বিভিন্ন পেশার করদাতাদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে 4.5 লাখ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। চলতি বছর ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার সরকারি বেসরকারি চাকরিজীবীদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বিভিন্ন ক্যাম্পে বসবাসকারীদের মর্যাদাপূর্ণ ও স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত উর্দুভাষী জনগোষ্ঠী। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার মিলনায়তনে এক সংলাপের আয়োজন করে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু। তারা দাবি করেন, বাংলাদেশি নাগরিকত্বের স্বীকৃতির 16 বছর পরেও স্থায়ী পুনর্বাসনের সুরাহা হয়নি। এ সময় তারা ক্যাম্পে বসবাসকারীদের আবাসন সমস্যা, জোরপূর্বক উচ্ছেদ ও নাগরিক নানা অসুবিধার কথা তুলে ধরে অন্তত 2% জমি দিয়ে পুনর্বাসনের দাবি জানান। সামুদ্রিক মাছের সরবরাহ রয়েছে ইলিশ সহ অন্যান্য দেশি মাছও। এই মুহূর্তে পটুয়াখালী হেতালিয়া বাদঘাট পাইকারি মাছের বাজারে আছেন রিপোর্টার মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। 13 অক্টোবর থেকে নভেম্বরের 3 তারিখ পর্যন্ত ছিল ইলিশ প্রধান প্রজনন মৌসুম। আর এই ইলিশ প্রধান প্রজনন মৌসুমে কিন্তু সমুদ্র এবং নদীতে সকল ধরনের মাছ ধরা বন্ধ করেছিল সরকার। নভেম্বরের 3 তারিখের পর যখন সমুদ্রে যায় জেলেরা, তখন কিন্তু জেলেদের জালে ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ সহ অন্যান্য মাছ। আপনি দেখতে পাচ্ছেন যে সমুদ্রগামী যে ইলিশ মাছ রয়েছে, এই ইলিশ মাছ কিন্তু এখন না ধরা পড়লেও যে সামুদ্রিক যে পোমা মাছ রয়েছে, তুলার ডাডি বা অন্যান্য যে সামুদ্রিক মাছ রয়েছে, এই সামুদ্রিক মাছে কিন্তু টোটাল ভরপুর রয়েছে এই আড়তে। দেখতে পাচ্ছেন যে এই হেতালিয়া বাদঘাটের যে পাইকারি মাছের বাজার রয়েছে, এই পাইকারি মাছের বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সামুদ্রিক মাছ উঠছে। তবে একটা বিষয় বলে রাখি, এই সামুদ্রিক মাছ কিন্তু হাতের নাগালেই মানুষের রয়েছে। ক্রেতারা বলতেছে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু বর্তমানে সামুদ্রিক মাছ এবং চাষের মাছ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে 1 কেজি পোমা কিনতে গেলে কিন্তু মানুষের এখন বর্তমানে টাকা লাগছে 80 থেকে 100 টাকার ভিতরে 1 কেজি পোমা কিনতে পাচ্ছে। এছাড়া তুলার ডাডি বলেন, অন্যান্য যে বৈরাগী মাছ বলেন বা অন্যান্য যে মাছ সামুদ্রিক মাছগুলো রয়েছে, মাছগুলো কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই অনেকটা রয়েছে। অথচ আপনি দেখতে পাচ্ছেন 1 কেজি সবজি কিনতে গেলে মানুষের কিন্তু 100-150 টাকা বেশি লাগতেছে। কিন্তু সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মাছের তুলনামূলকভাবে দামটা অনেকটাই কমে গেছে। এছাড়া আপনার একটি বিষয় বলে রাখি যে টাকা হলেও কিন্তু মিলছে না যে বড় সাইজের 1 কেজি উপরে যে ইলিশগুলো, সেগুলো কিন্তু আসলে এখন বর্তমানে সচরাচর মিলছে না। এই বিষয়ে আমি যারা আড়তদার রয়েছে বা জেলেরা রয়েছে তাদের সাথে কথা বলেছি। জেলেরা যে বিষয়টা জানিয়েছে যে অতিরিক্ত শীতের বা যে শীত পড়েছে, এই শীতের কারণে কিন্তু বড় সাইজের কোনো ইলিশ আসছে না বা ধরা পড়ছে না সমুদ্রে। এছাড়া যে ধরা পড়ছে ছোট ছোট সাইজের ইলিশ মাছ ধরা পড়ছে। আর এদিকে যে আড়তদাররা রয়েছে, যে আড়তদারের সাথে কথা বলতেছে যে এদিকে চাষের দাম, মাছের দামটা কিন্তু এই সামুদ্রিক মাছের দাম কমার সাথে সাথে চাষের দামও কমেছে। 1 কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা, পাঙ্গাস চাষের বিক্রি হচ্ছে 100 থেকে 140 টাকার ভিতর বিক্রি হচ্ছে। তবে এ বিষয়ে যে জেলা মৎস্য কর্মকর্তা রয়েছে কামরুল ইসলাম, তার সাথে কথা বলেছি। ইলিশ প্রজনন মৌসুমের এই সফলতা পেতে শুরু করেছে জেলেরা। তবে আগামী কিছুদিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ইলিশে অন্যান্য মাছ সমুদ্রে ধরা পড়বে। এই ছিল পটুয়াখালী হেতালিয়া বাদঘাট থেকে আমার কাছে মাছের সর্বশেষ খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো উদ্ভাবনী মেলা আইটি ফেস্টা। রোববার দিনব্যাপী আয়োজন করা হয় রোবোটিক্স ও ফ্রিল্যান্স বিষয়ক একাধিক ওয়ার্কশপ। সঙ্গে ছিল প্রজেক্ট শোকেসিং, অ্যাপ, ওয়েব ও পোস্টার ডিজাইনিং কন্টেস্ট, টেকটক এবং কুইজ। গেমিং সহ মেলার বিভিন্ন সেগমেন্টে অংশ নেন দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে 150টিরও বেশি দল। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিফিক সোসাইটি আয়োজিত উদ্ভাবনী মেলার মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন।
বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে অনুষ্ঠিত হলো জমকালো ফ্যাশন শো, যেখানে তুলে ধরা হয় দেশীয় পোশাক। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ইতালীয়। বিদেশের মাটিতে নিজেদের সংস্কৃতি তুলে ধরতে পেরে খুশি প্রবাসীরা। ইতালি প্রতিনিধি মাকসুদুর রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। ইতালির বোলোনিয়া শহরে বাংলাদেশিদের আয়োজনে প্রথমবারের মতো জমকালো ফ্যাশন শো অনুষ্ঠিত হলো। আয়োজনে দেশীয় পোশাক তুলে ধরা হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অংশ নেন ইতালীয়রাও। serata moda in Monira Sheikh, moda Bangladesh, very nice, it's wonderful abbigliamento বাংলাদেশ। ফ্যাশন শো বোলোনিয়া এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত আয়োজনে অংশগ্রহণ করেন ইতালীয় ইউরোপের প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা। বিশ্ব ফ্যাশনের রাজধানী খ্যাত ইতালিতে বাংলাদেশিদের এমন আয়োজনে খুশি প্রবাসীরা। চেষ্টা করেছি কিছু করার জন্য, আপনারা এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। এইভাবে যখন নারীরা একটা কিছু করে এবং বাকি নারীরা যখন তাকে সাপোর্ট করে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আমাদের বাঙালি কমিউনিটির জন্য। বোলোনিয়া উইকের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, সত্যি আমরা বোলোনিয়াবাসী হিসেবে গর্বিত। ইতালির শিক্ষানগরী ও বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপনকারী শহর হিসেবে পরিচিত বোলোনিয়া শহরটিতে প্রায় 12,000 বাংলাদেশি প্রবাসীর বসবাস। সময় সংবাদ। আইপিএল খেলাটা স্বপ্ন হলেও এ নিয়ে খুব বেশি উচ্ছ্বাস নেই রিশাদ হোসেনের। তবে পছন্দের দল কলকাতা নাইট রাইডার্স। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান এই লেগ স্পিনার। আসন্ন গ্লোবাল সুপার লিগে পারফরমেন্স দিয়ে সবার নজর কাটতে চান তিনি। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়ে আগের চেয়ে উন্নতি করেছেন বলে জানান রিশাদ। এদিন গ্লোবাল সুপার লিগ সামনে রেখে শেষ মুহূর্তের অনুশীলন করেছে রংপুর রাইডার্স। নেটে রিশাদের এমন ব্যাটিং তাণ্ডব নিশ্চয়ই স্বস্তি দেবে রংপুর রাইডার্সকে, কেননা টি-20 ক্রিকেটে তো এমনটাই চায় প্রতিটা ফ্র্যাঞ্চাইজি। সঙ্গে বোলিংটাও যদি থাকে ঠিকঠাক, তাহলে তো আর কথাই নেই। বর্তমানে টি-20 ক্রিকেটে বাংলাদেশের অন্যতম ভরসা যে রিশাদ হোসেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই তো বিশ্বমঞ্চের লড়াইয়ের জন্য তাকে দলে ভিড়িয়েছে রাইডার্স। এই রিশাদ এবার নাম দিয়েছেন আইপিএল এর নিলামে। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে কি ভাবছেন রিশাদ? ইচ্ছা তো সবার থাকে, বাট বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো কোনো কিছু না, তাহলে কষ্ট পাবো না। নর্মালি এরকম আমি চিন্তা করি না কখনো, যেমন বিপিএল এর ড্রাফট নিয়েও চিন্তা করি না, যে নর্মাল থাকার চেষ্টা করি, যে কিছু একটা তো সব কিছু আল্লাহর হাতে। ফেভারিট কলকাতা টিমের ভালো লাগে আর কি। শাহরুখ খান না, আমার কলকাতার সাকিব ভাই খেলছে, লিটন দা খেলছে, তো নর্মাল ভালো লাগে। একটি ফ্র্যাঞ্চাইজি লিগ সুযোগ করে দেয় আরেকটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার। রিশাদ খেলতে যাচ্ছেন গ্লোবাল সুপার লিগে। এই টুর্নামেন্টকে বড় চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন এই লেগ স্পিনার। এখানে ভালো করে অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দুয়ার খুলতে চান রিশাদ। বাংলাদেশের 18 কোটি মানুষের একটা প্রাণ নিয়ে যাচ্ছে আর কি। যেমন বাংলাদেশ টিম বাইরে খেলতে যায়, সেম টাইপেরই আর কি এটা হচ্ছে। তো আশা করবো ইনশাল্লাহ ভালো কিছু হবে। এক জায়গায় ভালো খেললে 2-4 জায়গায় অপরচুনিটি বাড়বে, তো আমি চেষ্টা করবো। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গ্লোবাল সুপার লিগ শেষ করে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন রিশাদ হোসেন। সেই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ রিশাদের কাছে। তাই সুযোগ পেয়ে বোলিং নিয়ে আলাদাভাবে কাজ করেছেন দেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের সঙ্গে। ব্যাটিংয়ের পরামর্শ নিয়েছেন মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে। ওয়ার্ল্ড কাপ শেষ করার পর অনেক কিছু বিষয় নিয়ে কাজ করতেছিলাম, ভেরিয়েশন এবং লাইন লেন্থ। তো আশা করা যায় ইনশাল্লাহ সামনের যে সিরিজগুলো আসবে ভালো করার চেষ্টা। না, উনি অনেকদিন পর ওনার সঙ্গে দেখা হলেন, বলতেছিল যে ভালো হচ্ছে, এটা একটু করে ট্রাই করতে পারো, এই আর কি। আমি ওনার সঙ্গে খেলছিলাম, তো বন্ডিংটা অনেক ভালো। তো আসার পরে কাজ করে ভালো লাগতেছে। তো আশা করবো সামনে খেলাগুলোতে আরও বেনিফিট পাবো। সোমবার গ্লোবাল সুপার লিগ খেলতে দেশ ছাড়বে রংপুর রাইডার্স। এদিন নিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 28 নভেম্বর ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে রাইডার্স। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেষটা রাঙাতে পারলেন না ইমরুল কায়েস। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের শেষ ইনিংসে মাত্র 1 রান করেন এই ব্যাটসম্যান। লাল বলের ক্যারিয়ারে শেষ ইনিংসে ব্যাটিংয়ে নামার আগে সতীর্থ প্রতিপক্ষের কাছ থেকে পেয়েছেন গার্ড ওপেনার। ম্যাচ শেষে তাকে সম্বর্ধনা দেবে বিসিবিও। ঠিকঠাক সুযোগ পেলে হয়তো নামের আগে জুড়ে যেত সেরার তকমাটা। অন্তত টেস্ট ক্রিকেটে দেশকে দিতে পারতেন অনেক কিছু। তবে আক্ষেপ নিয়েই 17 বছরের লাল বলের ক্যারিয়ার শেষ করলেন ইমরুল। এদিন ইমরুল মাঠে নেমেছিলেন সতীর্থদের গার্ড অব অনার নিয়ে। প্রতিপক্ষের কাছ থেকেও পেয়েছেন সম্মাননা। ইমরুলও সেরাটা দিয়ে চেয়েছিলেন ক্যারিয়ারের শেষটা রাঙাতে। যদিও ক্যারিয়ারের শেষ ম্যাচে তার সঙ্গী হয়েছে কেবলই হতাশা।
জাতীয় লীগের পঞ্চম রাউন্ডে ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসে ভালো শুরু করেও মাত্র 16 রানে থামতে হয় ইমরুল কায়েসকে। এদিন শুধু ইমরুল নয়, সবার চাওয়া ছিল উইলোবাজিতে যেন প্রথম শ্রেণীর ক্রিকেটের শেষটা রাঙাতে পারেন এই বাঁহাতি ব্যাটার। তবে দ্বিতীয় ইনিংসে ইমরুল খেলেছেন মাত্র 3 বল, 1 রান করে ফিরতে হয়েছে এনামুল হকের বলে। আউট হওয়ার পর ছুটে এসে তাকে অভিবাদন জানিয়েছেন প্রতিপক্ষের প্রায় সব সদস্য। এমন একজন ক্রিকেটারকে বিদায়ী অভিবাদন জানাতে ছুটে আসেন তরুণ জিসান আলমও। ইমরুল 17 বছরের ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে রান করেছেন 8000-এর মতো, 20টা সেঞ্চুরি আর 50 করেছে 27টি। তবে আক্ষেপ থাকবে জাতীয় দলের ক্যারিয়ার লম্বা করতে না পারার। ইমরুল জাতীয় দলের হয়ে খেলেছেন মোট 39 টেস্ট, তবে পার করতে পারেনি 2000 রানের গণ্ডিও। সুখস্মৃতি বলতে আছে 3 সেঞ্চুরি সাথে 450, তবে তারপরও তার নাম থাকবে ইতিহাসের পাতায়। পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে বন্ধু তামিমের সঙ্গে গড়া 312 রানের পার্টনারশিপ এখনও দেশের ক্রিকেটে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার সাফ জয়ী নারী ফুটবল দলকে সম্বর্ধনা দিয়েছে একটি কর্পোরেট প্রতিষ্ঠান। রোববার বাফুফে ভবনে খেলোয়াড় সহ দলের 32 সদস্যকে রেফ্রিজারেটর উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে দলের পাশাপাশি নারী ফুটবলারদের ব্যক্তিগত স্পন্সরের আহ্বান অধিনায়ক সাবিনা খাতুনের। এছাড়া মেয়েদের ফুটবল এগিয়ে নিতে এবার একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ও বেশি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার পরিকল্পনার কথা জানান নারী উইং চেয়ারম্যান। টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জয়ের পর প্রশংসায় ভাসছে নারী ফুটবল দল, পেয়েছে একাধিক সংবর্ধনাও। এবার সাবিনাদের সংবর্ধনা দিয়েছে দেশের একটি কর্পোরেট প্রতিষ্ঠান। খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তা মিলিয়ে মোট 32 সদস্যকে রেফ্রিজারেটর উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করতে বাফুফে ভবনে নারী ফুটবল দলকে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির সিনিয়র নির্বাহী পরিচালক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ ও নারী উইংস চেয়ারম্যানও। আগামীতেও নারী ফুটবলের পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানায় প্রতিষ্ঠানটি। আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো। মেয়েদের টানা সাফল্যে পৃষ্ঠপোষকতায় আগ্রহ বাড়ছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের। তবে দলের পাশাপাশি ফুটবলারদের ব্যক্তিগত স্পন্সরেও আহ্বান অধিনায়ক সাবিনা খাতুনের। পাকিস্তান, নেপাল, ভুটান এদের হচ্ছে ইন্ডিভিজুয়াল কিছু প্লেয়ারের স্পেসিফিক হচ্ছে ইন্ডিভিজুয়াল স্পন্সর আছে, যেটা হচ্ছে আমাদের দেশে নাই। তো আমার মনে হয় এইটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ার স্পন্সর পাই, সেটা আমার মনে হয় সব থেকে মেয়েরা বেনিফিটেড হবে, পাশাপাশি তাদের ব্র্যান্ডিংও হবে, ফুটবলের একটা প্রচার হবে, আর যারা আসলে ফুটবল খেলতে চায় তারা ইন্সপায়ার হবে। নারী ফুটবলারদের সম্মাননা অনুষ্ঠানে আলোচনা হয়েছে আগামীর পরিকল্পনা এবং সমস্যা নিয়ে। মেয়েদের ফুটবল উন্নয়নে গত উইন্ডো থেকে এবার বেশি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ সহ মেয়েদের একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের কথা জানান নারী উইং চেয়ারম্যান। গভর্নমেন্ট এবং কর্পোরেট হাউসে গিয়ে আসবে, আমরা ঠিক নেক্সট লেভেলে যেতে পারবো। আগামী বছর আশা করতেছি যে আমরা ফ্র্যাঞ্চাইজি লিগটা করব। একইভাবে লিগের যাতে আমাদের বড় টিমগুলো পার্টিসিপেট করে, সেটার জন্য আমার অবশ্যই চেষ্টা সবসময় ছিল, এখনো থাকবে। আমাদের টার্গেট আছে এই বছর অনেক বেশি ফিফা ফ্রেন্ডলি খেলা, আমরা অবশ্যই ফিফা ফ্রেন্ডলি খেলবো। সাফ জয়ের পর এবার নারী ফুটবলারদের বেতন বৃদ্ধির প্রত্যাশা খেলোয়াড়দের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিতে এবার অর্থের প্রভাব খাটাচ্ছে বিসিসিআই। হাইব্রিড মডেল কিংবা ভেন্যু স্থানান্তরে অংশগ্রহণকারী দেশগুলোর ক্রিকেট বোর্ডকে লোভনীয় অর্থ প্রস্তাব দিয়েছে ভারতীয় বোর্ড। শুধু তাই নয়, ভারতের প্রস্তাবে রাজি হলে ভবিষ্যতে বেশি বেশি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনেরও অঙ্গীকার করেছে মোরল বোর্ড। বিসিসিআইয়ের বিরুদ্ধে এমন অভিযোগের খবর প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম। তবে টুর্নামেন্টের সূচি ঘোষণা মোটে 2 দিন বাকি থাকায় আইসিসির উপর চাপ ক্রমেই বেড়ে চলছে। বিসিসিআইকে বিশেষ সুবিধা দিতে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার শঙ্কা রয়েছে আইসিসির। চ্যাম্পিয়ন্স ট্রফির নাটকে এবার নতুন এক মোড়। পাকিস্তানে গিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে অনড় অবস্থানে ভারত, আর টুর্নামেন্ট নিজেদের দেশে আয়োজনের সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ভারতের অসম্মতিতে পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরিয়ে নিতে সায় দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। আর ভারতের পক্ষে অবস্থান নেয় আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট ভক্তরা।
আয়োজক পাকিস্তানও নাছোড়বান্দা। ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যায় তাহলে তারাও আর কখনো ভারতে তাদের কোনো দল পাঠাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্ভাব্য ভেন্যু নিয়েও ইতোমধ্যেই জোর গুঞ্জন যে পাকিস্তানের মাটি থেকে সরে যাচ্ছে এই টুর্নামেন্ট। সম্ভাব্য ভেন্যু হতে পারে সাউথ আফ্রিকা কিংবা টুর্নামেন্টের আয়োজক হবে বিসিসিআই। আর হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের গুঞ্জন তো বেশ পুরনোই, তবে পাকিস্তান কোনোভাবেই হাইব্রিড মডেল কিংবা আয়োজক সত্ত্ব হস্তান্তর করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। পাকিস্তানে খেলতে না যেতে এবার নতুন এক পন্থা বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। সবচেয়ে ধনী এই বোর্ড এবার অর্থের আশ্রয় নিয়েছে স্বার্থ হাসিলের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু পরিবর্তনে অংশগ্রহণকারী দেশগুলোকে নাকি লোভনীয় আর্থিক প্রস্তাব দিয়েছে বিসিসিআই, এমন অভিযোগ উঠেছে ভারতীয়দের বিরুদ্ধে। বিসিসিআই নাকি অন্য দেশগুলোর ক্রিকেট বোর্ডের সঙ্গে গোপনে আলোচনা করছে যাতে এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে কিংবা ভেন্যু স্থানান্তর করতে তারা রাজি হয়। আর বিসিসিআই এর এই প্রস্তাবে রাজি হলে নাকি দলগুলোকে আইসিসির কাছ থেকে আয়ের বড় একটি অংশ দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। শুধু তাই নয়, ভবিষ্যতে ভারতের সঙ্গে বেশি বেশি দ্বিপাক্ষিক সিরিজ খেলারও প্রলোভন দেখানো হয়েছে, এমন খবর ঘুরপাক খাচ্ছে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে। এদিকে টুর্নামেন্টের সূচি ঘোষণার বাকি মোটে 2 দিন। এখন পর্যন্ত ভেন্যু নিয়ে কোনো পরিষ্কার তথ্য দেয়নি আইসিসি। 19 নভেম্বর সূচি ঘোষণার আগে আইসিসির ওপর চাপ বেড়েই চলেছে। সঠিক সময়ে সূচি প্রকাশ না করতে পারলে সম্প্রচার সত্ত্ব ও বাণিজ্যিক সব চুক্তিতে ক্ষতির মুখে পড়তে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিসিসিআইকে বিশেষ সুবিধা দিতে গিয়ে আর্থিকভাবে বড় রকম ক্ষতির শঙ্কা রয়েছে আইসিসির। নিয়ে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে আন্তঃজেলা কাবাডি টুর্নামেন্ট। জয়পুরহাট সার্কিট হাউস মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। টুর্নামেন্টে স্বাগতিক জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় জেলা কাবাডি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বগুড়া জেলা দল 32-22 পয়েন্টে নীলফামারী জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দীর্ঘদিন পর জমজমাট টুর্নামেন্ট দেখতে পেরে এবং অংশ নিয়ে খুশি ছিল দর্শক ও খেলোয়াড়রা। আটটি জেলার কাবাডি খেলা দেখছি, এটা আমাদের জয়পুরহাটবাসীর জন্য অনেক কাঙ্ক্ষিত এবং আমরা খুবই আনন্দিত। আমরা চাই মাঝে মধ্যেই আমাদের এখানে বিভিন্ন খেলাধুলা হোক। খুব ভালো লাগতেছে। আমি একসময় প্লেয়ার ছিলাম কাবাডি খেলার, খুব ভালো লাগে আমাকে, যার জন্য এখানে সকাল থেকে অধীর আগ্রহে আসছি। এই খেলাটা যেন চালু থাকে। আমরা নারীরা দেখিয়ে দিতে চাই যে আমরা কতটুকু পারি, এই সমাজের জন্য কতটুকু করতে পারি, দেশের জন্য কতটুকু করতে পারি। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কয়েকদিনের মধ্যে ইসি গঠন, প্রয়োজনীয় সংস্কার, শেষে হবে ভোট। জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা, ভারতের কাছে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।